শঙ্কা সত্যি করে ভারতের পুশিন চেষ্টা। যশোরের শার্শা সীমান্তের শূন্যরেখায় ৩ দিন ধরে আটকা বেশ কয়েকজন। বিজিবি বিএসএফ বৈঠকেও হয়নি সমাধান, টহল জোরদার, সতর্ক গ্রামবাসীও। সীমান্তরক্ষী বিএসএফ যে দিনের আলোয় এইভাবে লোকগুলো পাঠাই দিচ্ছে সীমান্ত দিয়ে রোদের ভিতরে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে, এগুলো আসলে ঠিক না। নোমাসল্যান্ড জিরো লাইনে 10 থেকে 12 জনকে রেখে দিয়েছে। আমরা গ্রামবাসী এলাকাবাসী সবাই অনেক আতঙ্কে আছে। যে কোনোভাবে আমরা পুশিং ঠেকাবো। সীমান্তের বাতিগুলো নিভিয়ে বিভিন্ন জায়গায় পুশিং করার চেষ্টা করতেছে। পুশিনের বিরুদ্ধে সরকার, প্রকৃত কোনো বাংলাদেশি থাকলে আইনি প্রক্রিয়ায় ফেরত নিতে রাজি বাংলাদেশ। আমরা যে কোনো রকমের ইলিগেল পুশিং বা পুশব্যাক এগুলার বিপক্ষে। যদি বাংলাদেশের কোনো সিটিজেন কোনো কারণেই হোক যদি সেই দেশে যেয়ে থাকে, যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেরকম কোনো তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে, তারা সেটা আইনানুগভাবে রিপেট্রিয়েশন প্রসেসটা ফলো করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। একদিনেই শেষ হল রামিসা ধর্ষণ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ। মা বাবা সহ দিলেন 16 জন। অভিযোগ প্রমাণিত বলছে রাষ্ট্রপক্ষ। কাল আসামির আত্মপক্ষ সমর্থন। আর দিনের পোস্ট অপারেটিভে পরিবেশগত ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। এসি বন্ধ থাকায় অক্সিজেন ঘাটতিতে 6 শিশু মৃত্যুর ধারণা। কালই প্রতিবেদন জমা। হাব ও উপসর্গে প্রাণ গেল আরও 6 জনের। আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গিও। নেওয়া হচ্ছে আগাম পদক্ষেপ। বেসরকারি হাসপাতালে পরীক্ষায় 80% ছাড়, 10 ভাগ শয্যা ফাঁকা রাখার নির্দেশ। এআইকে বোকা বানাতে বাইকারদের অপকৌশল। স্কচটেপে নম্বর প্লেট ঢেকেও হয়নি শেষ রক্ষা। 7 দিনের অভিযানে ধরা বন্ধ না হলে কঠোর আইন প্রয়োগের হুঁশিয়ারি। এবং 2 দফায় 600 টাকা বাড়ানোর পর 12 কেজি এলপি গ্যাসের দাম কমলো 55 টাকা। সিলিন্ডারের দাম 1885 টাকা হলেও কিনতে হচ্ছে 2000-এর উপরে। কাল আসছে বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা। শঙ্কাকে সত্যি করে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টায় ভারত। বিজিবি তা রুখে দিলেও শূন্যরেখায় 3 দিন ধরে অবস্থান করছেন বেশ কয়েকজন। এ নিয়ে সতর্ক অবস্থানে গ্রামবাসীও। বিজিবি বিএসএফ পতাকা বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন পুশিনের বিরুদ্ধে বিএনপি সরকার, তবে প্রকৃত কোনো বাংলাদেশি অন্য দেশে থাকলে আইনি প্রক্রিয়ায় ফেরত নিতে রাজি বাংলাদেশ। পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকে সীমান্তের এপারে ভিড় বাড়ছে কথিত বাংলাদেশি নাগরিকদের। রোববার গভীর রাতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের উত্তরে সাদিপুর সীমান্ত এলাকায় কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। স্থানীয় বাসিন্দারা তার টের পেয়ে বিজেপিকে খবর দেয়। বিজেপি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুশিনের চেষ্টা প্রতিহত করে, তবে তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়নি। সোমবার বিকেল পর্যন্ত তারা সীমান্তের জিরো লাইনে অবস্থান করছিলেন। পুশিং নিয়ে উত্তেজনা বাড়তেছে। আমরা গ্রামবাসী এলাকাবাসী সবাই অনেক আতঙ্কে আছি। ভারত সীমান্তের মতন বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া থাকতো তাহলে যাতায়াত এতটা সহজ হতো না। স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিলেও সীমান্ত সুরক্ষায় বিজেপিকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সীমান্তবাসী। বিএসএফ যে দিনের আলোয় এইভাবে লোকগুলো পাঠাই দিচ্ছে সীমান্ত দিয়ে রোদের ভিতরে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে, এগুলো আসলে ঠিক না। বিজিবি সতর্ক অবস্থানে আছে, পাশাপাশি এলাকার জনসাধারণ সতর্ক অবস্থানে আছে। শুধু বেনাপোল নয়, সাতক্ষীরা সহ বাংলাদেশের অন্যান্য সীমান্তেও কয়েকশো কথিত বাংলাদেশি ফেরার অপেক্ষায় জড়ো হয়েছেন বলে জানা গেছে দুই দেশের গণমাধ্যম থেকে। সারা রাত চেষ্টা করার পরে যখন তারা পারেনি, এক পর্যায়ে রাত 3টা-4টার দিকে ছোট্ট একটা গেট খুলে তারা 10 থেকে 12 জনকে তারা গেটের ওপরে পাঠিয়ে দেয়। আমাদের টহল জোরদার করা আছে। এই পর্যন্ত কোনো লোকের কোনো মুভমেন্ট এই পাশে করার কোনো প্রশ্নই আসতেছে না। এদিকে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুশিনের বিরুদ্ধে রয়েছে সরকার, তবে কোনো বৈধ বাংলাদেশি নাগরিক অন্য দেশে অবস্থান করে থাকলে বিষয়টি দুই দেশের প্রচলিত প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে। যে কোনো রকমের ইলিগেল পুশিং বা পুশব্যাক এগুলার বিপক্ষে। যদি বাংলাদেশের কোনো সিটিজেন কোনো কারণেই হোক যদি সেই দেশে যেয়ে থাকে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেরকম কোনো তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে, সেটা অবশ্যই সেভাবে লিগেলি অ্যাড্রেস করা হবে। এই সময় যে কোনো পুশিং ঠেকাতে বিজিবি সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। আমরা চেষ্টা করব যাতে খুব দ্রুত। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বেনাপোল সীমান্তে আছেন সহকর্মী জুয়েল মৃধা। সরাসরি যাব তার কাছে।
সীমান্তে যে ফ্লাড লাইটগুলো রয়েছে এই ফ্লাড লাইটগুলো নিভিয়ে গত শনিবার রাতে পুষিনের চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষক তখন প্রায় 8 থেকে 10 জনের একটি টিমকে তারা তাদের যে 150 গজের শূন্য রেখা সেই শূন্য রেখার ভিতরে এনে জড়ো করে এবং বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে, যেটি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি প্রতিহত করেছে এবং যে 10 জনের গ্রুপটি কে পুশিং করার চেষ্টা করা হয়েছে সেই গ্রুপটি কিন্তু গত 2-3 দিন ধরে খোলা আকাশের নিচে অবস্থান করছে এবং তারা ওদিকেও ভারতেও যেতে পারছে না, আবার বাংলাদেশেও প্রবেশ করতে পারছে না। এই যে একটা সংকট তৈরি হয়েছে, এই সংকটের জন্য বিজিবির পক্ষ থেকে বেশ কয়েকবার পতাকা বৈঠকের জন্য আহ্বান করা হয়েছে বিএসএফ কর্তৃপক্ষকে, কিন্তু বিএসএফ কর্তৃপক্ষ কোনোভাবেই সাড়া দিচ্ছে না। এরই প্রেক্ষিতে কিন্তু সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিএসএফ সদস্যরা। তারা কোনো মূল্যে যে কোনো মূল্যে আর কি এই পুশ ইনটা ঠেকাতে চায় এবং আজকে 24 বিজিবিপুর এবং বিজেপির যে রিজিয়ন কমান্ডার আমরা জেনেছি যে এই এলাকা পরিদর্শন করবেন। তারা খুব চেষ্টা চালানো হচ্ছে, কারণ এই ধরনের বিজিবির সাথে বিজিবি বিএসএফ একটি পতাকা বৈঠকের করার খুব প্রচেষ্টা চালানো হচ্ছে, কারণ তারা কঠোর অবস্থানে রয়েছে এবং তারা যতক্ষণ পর্যন্ত নারী পুরুষদেরকে ওখান থেকে সরিয়ে না নেবে ততক্ষণ সীমান্তে কঠোর চান। যে এই যে পুষিনের চেষ্টা, এই পুষিনের কারণে আগামীকাল কিন্তু এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এই অঞ্চলে সফর করবেন এবং এই বেনাপোলেই তিনি একটি সমাবেশে অংশ নেবেন বলে আমরা জেনেছি এবং এই সমাবেশ থেকে তিনি ভারতকে একটি ক্লিয়ার মেসেজ দিতে চান যে অবৈধ পথে এইভাবে যাতে পুষিন না করা হয়। বেনাপোল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বেনাপোল থেকে সহকর্মী জুয়েল মৃধা সংযুক্তি ত্রুটিপূর্ণ থাকায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা, মা পারভিন আক্তার, বড় বোন ও চাচা সহ 16 জন। ধর্ষণ হত্যা মামলায় একদিনে সাক্ষ্য গ্রহণ শেষ করার নজির তৈরি হলো বিচারালয়ে। অভিযোগ এরই মধ্যে প্রমাণিত হয়েছে বলে দাবি রাষ্ট্রপক্ষের। সর্বোচ্চ সাজা চান স্বজনরা। এছাড়া আদালতের বাইরে আসামির বিভ্রান্তিমূলক বক্তব্য ঠেকাতে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা প্রতিবেদনটি এখন দেখব যে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা, মা পারভিন আক্তার, বড় বোন ও চাচা সহ 16 জন। শিশুকন্যার নির্মম মৃত্যুর ঘটনায় সাক্ষ্য দিতে সাক্ষীর কাঠগড়ায় রামিসার মা বাবা। কাঠগড়ায় দাঁড়িয়ে মেয়েকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন মা, আর কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলেন রামিসার বাবা। আদালতের কাছে প্রত্যাশা করি আমি আমার মাসুম বাচ্চা যে নৃশংস হত্যাকাণ্ড, যে বর্বরচিত ধর্ষণ, এটা একটা ন্যায় এবং সুষ্ঠু বিচার এবং সেই বিচারের দ্রুত কার্যকারিতা। কাঠগড়ায় দাঁড়ানো আসামি সোহেল রানার দিকে আঙ্গুল তুলে রামিসার মা পারভিন আক্তার জানান এই লোকই তার মেয়েকে হত্যা করেছে। দরজা খুলতে বারবার আগুতি করলেও দরজা খুলেনি আসামি স্বপ্না। এদিন আদালতে সাক্ষ্য দেন রামিসার বাবা, মা, বোন ও তদন্ত কর্মকর্তা সহ 16 জন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান সাক্ষীদের বর্ণনা থেকে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। মামলার গুরুত্বপূর্ণ যে ইনক্রিমিনেটিং এভিডেন্স সেটা মাননীয় ট্রাইব্যুনালে সাক্ষীগণ তাদের জবানবন্দিতে সুপ্রতিষ্ঠিত করেছেন এবং উভয় আসামির সংশ্লিষ্টতার যে প্রমাণ সাক্ষীগণ আদালতে দিয়েছেন। একদিনেই সম্পন্ন হয় এই মামলার সাক্ষ্য জেরা। এমন উদাহরণ দেশের বিচার বিভাগে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বাংলাদেশের ইতিহাসে এটা খুবই নৃশংস ঘটনা এবং এই ঘটনায় যেমন জনগণ মর্মাহত, তেমন সরকারও এই ব্যাপারে খুবই উদ্বেগ। সরকার নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী বলেন উভয় পক্ষকে ন্যায় বিচার দেওয়ার জন্য কাজ করছেন তিনি। দেশ এবং দেশের বাইরে যেন এই বিচার প্রক্রিয়া প্রশ্নের সম্মুখীন না হয় সেজন্য আসামিপক্ষে মামলা পরিচালনা করেছি, চেষ্টা করেছি বিচারটা যেন
প্রশ্নের সম্মুখীন না হয়ে ত্রুটিমুক্ত হয়। বুধবার আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এদিনই হতে পারে উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন। পরে যে কোনো দিন মামলার রায় ঘোষণা করা হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় পোস্ট ডেলিভারি ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। মিলেছে পরিবেশগত সমস্যাও। তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেবে কাল। ধারণা করা হচ্ছে অক্সিজেনের ঘাটতিতে শ্বাসকষ্টে মৃত্যু ঘটতে পারে শিশুদের। ২৭ মে ঈদের আগের দিন হৃদয়বিদারক ঘটনা ঘটে আদ্দিন হাসপাতালে। পৃথিবীর আলো দেখার কিছু সময় বাদেই জীবন প্রদীপ নিভে যায় ৬ নবজাতকের। আলোচনা ঝড় উঠে দেশের বিভিন্ন মহলে। ঘটনার পরপরই তদন্ত নামে স্বাস্থ্য মন্ত্রণালয়। ৩১ মে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও গভীর পর্যবেক্ষণের জন্য তা বাড়ানো হয় ৩ জুন পর্যন্ত। প্রাথমিক অনুসন্ধানে পোস্ট ডেলিভারি ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডে বাতাস চলাচল ব্যবস্থার সীমাবদ্ধতা ও পরিবেশগত ত্রুটি মিলেছে। ধারণা করা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র দীর্ঘ সময় বন্ধ থাকায় অক্সিজেনের ঘাটতিতে শ্বাসকষ্টে মৃত্যু হতে পারে শিশুদের। একই ঘটনার কারণ অনুসন্ধানে আলাদাভাবে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তরের আরও একটি কমিটি। সেই প্রতিবেদন চূড়ান্ত করে ২ তদন্ত কমিটির সম্মিলিতভাবে প্রতিবেদন প্রকাশ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। মন্ত্রণালয় তদন্ত রিপোর্ট আগে দিয়ে দেবে, তারপরে ডিজি হেলথ পরে দেবে। এই জিনিসটা একটু কেমন দেখতে লাগে, এই জন্য হয়তো সিদ্ধান্তটা চেঞ্জ হতে পারে, একসাথেও হতে পারে। আগামীকাল হোপফুলি আমরা এটা পাবো। তার দাবি এ ঘটনায় গাফলতির কোনো সুযোগ নেই। প্রতিবেদন হবে নিরপেক্ষ ও নির্মোহ। ৩ ঘন্টার মধ্যে ৬টা থেকে ৯টার মধ্যে ৬টা বাচ্চা মারা গেল হুট করে। তো এটা তো স্বাভাবিক ঘটনা না। তদন্ত কমিটি যে রিপোর্টটা দেবে একদম ইম্পার্শিয়াল এবং নির্মোহ। এদিকে ঘটনার ৬ দিন পর মামলা দায়ের করতে রমনা থানায় যান ভুক্তভোগী স্বজনরা। নির্মম এই ঘটনায় জড়িত প্রত্যেকের কঠোর সাজা নিশ্চিত করবে রাষ্ট্র, এমন আশা তাদের। হাসপাতালের গাফলতির কারণে, অব্যবস্থাপনার কারণে, ডক্টরবিহীন পরিস্থিতির কারণে আমার বেবি চলে গেছে। এই হত্যাকাণ্ডের বিচার চাওয়ার অধিকার তো আমার আছে। আমি এই বিচার চাওয়ার জন্য আজকে আবার থানায় এসেছি। আমরা ভরসা করতেছি জানি এটার সুষ্ঠু তদন্ত হবে, এভাবে জানি আর কারো বাচ্চা এরকম 3 দিনের বাচ্চা জানি না মারা যায়। মেডিকেল কর্তৃপক্ষের গাফলতির কারণে আমার সন্তান হারাইতে হয়েছে, আর কারো জন্য সন্তান না হারায় সরকারের কাছে একটাই আমার আবেদন, সুস্থ তদন্ত, সুস্থ বিচারক। ৬ শিশুর অবহেলাজনিত মৃত্যুর পাশাপাশি সার্বিক বিষয় নিয়েই তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। প্রতিবেদন নিয়ে নেতিবাচক সন্দেহের সুযোগ নেই বলেও দাবি তদন্ত সংশ্লিষ্টদের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ২৪ ঘন্টায় হামে মৃত্যু হয়েছে ৬ জনের। নতুন করে হাসপাতালে ভর্তি ১৩৩৪ জন। প্রত্যাশিত উন্নতির দেখা নেই হাসপাতালগুলোতে। শিশুদের পাশাপাশি বাড়ছে বয়স্ক রোগীর সংখ্যাও। এদিকে সংক্রমণের সংখ্যায় ডিএনসিসি হাসপাতালে সীমিত করা হয়েছে গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকার। গেল ১৬ মার্চ থেকে ডিএনসিসির ডেডিকেটেড হাসপাতালে হামের বিশেষায়িত চিকিৎসা কার্যক্রম শুরু হয়। ১০৫৪ শয্যা থাকলেও বাড়তি রোগীর চাপ সামাল দিতে হচ্ছে হাসপাতালটিকে। ঈদের পর সংক্রমণ বাড়ায় শিশুদের পাশাপাশি বয়স্ক রোগীরাও আসছেন চিকিৎসা নিতে। সংক্রমণের সংখ্যায় হাসপাতালে সীমিত করা হয়েছে গণমাধ্যমের প্রবেশও। ঈদের দিন থেকে জ্বর আর পাতলা পায়খানা, পরে এই যে ডায়রি হসপিটালে আনছি, এখানে আনার পরে ওখান থেকে আনতে হামের সমস্যা, পরে হসপিটালে নিয়ে আসলাম। 1 সপ্তাহ মতো জ্বর ছিল বাড়িতে, বুঝছেন। তারপর আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন আইসিইউতে ভর্তি করাইছে। এমন পরিস্থিতিতে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সন্দেহজনক হাম রোগীর ভর্তি সংখ্যা ছিল ৫৭,৯০২। এর মধ্যে আমাদের হাসপাতাল থেকে সার পাওয়া রোগীর সংখ্যা কিন্তু ৫৩,৭২২। It's an achievement of our treatment. হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ১৭৪ জন। নতুন ভর্তি হয়েছেন ১০০ জন। একই সময়ে ছাড়া পেয়েছেন ১১৩ জন। ফাহরিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। হামের পর এবার ডেঙ্গি মোকাবেলায় নড়ে চড়ে বসেছে সরকার। নেওয়া হচ্ছে আগাম পদক্ষেপ। চিকিৎসা ব্যয় কমাতে বেসরকারি হাসপাতালে টেস্টে ৮০% ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ফাঁকা রাখতে হবে ১০% শয্যা। স্বাস্থ্য মন্ত্রণালয়ে অংশীজনদের সঙ্গে সভা শেষে জারি করা হয়েছে একগুচ্ছ নির্দেশনা। জানানো হয়, আপাতত ডেঙ্গির ভ্যাকসিন দেওয়ার কথা ভাবছে না সরকার।
মশাবাহিত রোগ ডেঙ্গু মোকাবিলায় এবার আগে ভাগেই নড়ে চড়ে বসেছে সরকার। হাম প্রাদুর্ভাব থেকে শিক্ষা নিয়ে ডেঙ্গুর মৌসুম শুরুর আগেই মশা নিধন সহ চিকিৎসা সেবায় নেওয়া হচ্ছে আগাম পরিকল্পনা। ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে সচিবালয়ে সব মেডিকেল কলেজ হাসপাতাল, প্যাথোলজি, বেসরকারি হাসপাতাল, সিটি কর্পোরেশন সহ সব অংশীজনদের নিয়ে বিশেষ সভা করেছেন স্বাস্থ্যমন্ত্রী। আলোচনায় প্রাধান্য পায় ডেঙ্গু রোগীর চিকিৎসা সংকটের প্রসঙ্গ। তাই দেশের সব বেসরকারি হাসপাতালে 10% বেড খালি রাখার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষায় 80% ছাড় দেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। 10% বেড ফ্রি রাখবেন আমাদের ডেঙ্গু পেশেন্টের জন্য। সেখানে ডাক্তারদের চার্জ নেবেন না, শুধু ওষুধের টাকা এবং খাবার টাকা রোগী ম্যানেজ করবে। আর ইনভেস্টিগেশন 80% ফ্রি ফর অল দ্য ডেঙ্গু পেশেন্টস ইররেসপেক্টিভ অফ রিচ অর পুয়ার। ওষুধ প্রয়োগে যথাযথ নিয়ম অনুসরণের দিক নির্দেশনা দিয়েছেন মন্ত্রী। জানান আপাতত ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা নেই। অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা এখনো সার্বজনীন ভ্যাকসিন হয় না, কাজে আমরা একটা এলডিসি কান্ট্রি হিসাবে আমরা হঠাৎ করে ভ্যাকসিনটা দেওয়া শুরু করতে পারি না। আমরা আন্তর্জাতিক মহলে কথা বলে ইফ ইউ গেট দ্য পারমিশন এবং ওনারা যদি এটাকে ভায়াবল মনে করেন, হেলদি মনে করেন, হার্মফুল মনে না করেন, তা ইন দ্যাট কেস আমরা এটাকে কারেক্ট করার চেষ্টা করব। ভুক্তভোগীদের দুর্ভোগ কমাতে বিভাগীয় শহরে চিকিৎসকদের প্রশিক্ষণের পাশাপাশি জেলা পর্যায়েও দক্ষতা বাড়ানোর পদক্ষেপ নেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। ওই পর্যায়ে আমাদের সিটি কর্পোরেশন। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরও থাকছে। মার্কিন আহ্বানের পরও লেবাননে হামলায় নেতানিয়াহুর উপর খেপেছেন ট্রাম্প। পাগল ও অকৃতজ্ঞ আখ্যা, আংশিক যুদ্ধবিরতিতে সম্মত হিজবুল্লাহ ইসরায়েল। এআইকে বোকা বানাতে অপকৌশলের আশ্রয় নিচ্ছেন কিছু বাইকার। মামলা ঠেকাতে নম্বর প্লেটে স্কচ টেপে ঢেকে ভাঙছেন ট্রাফিক আইন। 7 দিন অভিযানে ও 999টি নম্বর তদন্ত করে এমন অসৎ উপায় অবলম্বন করা চালককে আটক করেছে পুলিশ। দেয়া হয়েছে অর্থ ও কারাদণ্ড। ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোরভাবে আইন প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। সড়কে শৃঙ্খলা ফেরাতে সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা স্থাপন করে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। রীতিমতো সারা ফেলে এই উদ্যোগ। মামলার ভয়ে এখন আর সিগন্যাল অমান্য করছেন না চালকরা। ঠিক এমন সময় সামনে আসে কিছু ভিডিও। দেখা যায় মোটরসাইকেলের নম্বর প্লেটের ডিজিট টেপ দিয়ে ঢাকা। সড়কে চলছে স্বাভাবিকভাবেই। সামাজিক মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিও। নজরে আসার পর মাঠে নামে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট। শুরু হয় এআই ও সিসিটিভি ফুটেজ খোঁজা। নম্বর প্লেটের শেষ ডিজিট হিসেবে 999টি নম্বর ধরে চলে তদন্ত। এক সপ্তাহে 70টি মোটরসাইকেল শর্টলিস্ট করা হয়। পরে ম্যানুয়ালি শনাক্ত করা হয় অপরাধীকে। একটা মোটরসাইকেলকে চিহ্নিত করতে গিয়ে আমাদেরকে 999টি মোটরসাইকেলকে নক করতে হয়েছে। এর মধ্যে আমরা কিছু পারমিউটেশন কম্বিনেশনের মাধ্যমে যে কালারটা চেঞ্জ করেছি, যে কালারটা যদি ব্ল্যাক, আমরা ব্ল্যাকটাই ধরেছি। নাম্বার প্লেটের ডিজাইনের সাথে যখন মিলেছে এবং তার সাথে যে তার গতিবিধি যেটা আছে আমরা সেটাকেও পর্যালোচনা করেছি। লালবাগের বেলতলি লেনে অভিযান চালিয়ে লাভলুকে আটক করা হয় মোটরসাইকেল সহ। তেজগাঁওয়ের অফিস শেষে ফেরার পথে লাভলু মোটরসাইকেলের নম্বর প্লেট ঢেকেছিল। হঠাৎ হেলমেটটা নাই, তো ভাবছিলাম যে যাওয়ার সময় যদি এই মামলা হয় তো এখানে একটা ছোট ভাই একটা স্টিকার লাগাই দিছে। ও আমার আর মনে ছিল না, স্টিকারটা একদিন ছিল, তখন আমি একা যাচ্ছিলাম, তখন ওই ভিডিও ফুটেজটা মনে হয় কোনো সাংবাদিক করছে। তারপরে আমরা তেজগাঁও থেকে ধানমন্ডি যাই, এরপরে খুলে ফেলি। ডিএমপি ট্রাফিক বিভাগের প্রধান জানান, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লাবলু হককে 1 মাসের কারাদণ্ড ও জরিমানা করেন। এমন কৌশল থেকে বিরত না থাকলে কঠোরভাবে আইন প্রয়োগের হুঁশিয়ারি তার। কাউকে সাজা দেওয়া এটি কিন্তু আমাদের কোনো উদ্দেশ্য না। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে সচেতন করা, যে আমরা নিজ থেকে যেন আইনটা আমরা মানার চেষ্টা করি। তারপরও যে ব্যত্যয় হয় না তা না, ব্যত্যয় তো হয়, এবং ব্যত্যয় যেখানে হবে সেখানে কিন্তু আইনের প্রয়োগ অত্যন্ত কঠোরভাবে আমরা এই জিনিসটা দেখব। 1 বছরের মধ্যে রাজধানীর শতাধিক পয়েন্টে এআই ক্যামেরা স্থাপনের পরিকল্পনার কথা জানিয়ে ট্রাফিক আইন না মানলেই মামলার মুখোমুখি করার হুঁশিয়ারি ট্রাফিক পুলিশের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বড় উল্লম্ফনের পর এবার কিছুটা কমলো এলপি গ্যাসের দাম। 2 দফায় 599 টাকা বাড়ার পর 12 কেজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে 55 টাকা। বিকেলে বিজ্ঞপ্তির মাধ্যমে এলপি গ্যাসের মূল্যহার ঘোষণা করা বিআরসি নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1885 টাকা। যদিও সিলিন্ডারের ঘোষিত মূল্যের প্রতিফলন থাকে না খুচরা বাজারে, 2 থেকে 300 টাকা বেশিতেই কিনতে হয় গ্রাহককে। এর আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালে 2 দফা বাড়ানো হয় গ্যাসের দাম। এদিকে বিদ্যুতের দামও বাড়ছে। চলতি মাস থেকেই বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করে মূল্যবৃদ্ধির ঘোষণা দেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। শুনানির মাত্র 13 দিনের মাথায় দাম বাড়ানোর আদেশ দেবে বিআরসি। জ্বালানির দাম বাড়িয়ে জনগণের সঙ্গে জুলুম করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে সিলেটের সদর উপজেলার সোনাতলায় নির্যাতনে নিহত শিশু ফাহিমার পরিবারের সঙ্গে দেখা করে এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন এ কথা। ডক্টর শফিক বলেন, মূল্য যদি বাড়াতেই হয় তাহলে সংসদে আলোচনা করা উচিত ছিল, কিন্তু রাতের আধারে তেলের দাম বাড়ানো হয়েছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। সরকারের গত 3 মাসের কাজের মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই। পেট্রোল, অকটেন এবং ডিজেলের কেরোসিনের দাম বাড়ে নাই। কেরোসিনের দাম বাড়ার মানে হচ্ছে সরাসরি এই করের বোঝা জনগণের ঘাড়ে চাপানো। গত মাসে 8 থেকে 12% বাড়ানো হয়েছে দাম, আবার 1 মাসের ব্যবধানে আবার এসে প্রায় 5 টাকা করে 3টা আইটেমে দাম বাড়ানো। এটি আসলেই জনগণের উপর একটা জুলুম। আর তা যদি করতেই হয়, এই সামনে বাজেট অধিবেশন ছিল, সেখানে আমরা খোলামেলা কথা বলতে পারতাম, সমস্যাগুলো নিয়ে আমরা কিভাবে ওয়ার্কআউট করা যায় সেটা চিন্তা করতাম। সন্ধ্যার সময় আরও থাকছে। আইসিসির স্বীকৃতি ছাড়াই বোর্ড পরিচালনা করে আসছে তামিমের অ্যাডহক কমিটি, দাবি বুলবুলের আইনজীবীর। প্রবাস থেকে ফিরে দেখা হলো না স্বজনদের সঙ্গে। প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে মৃত্যু হয় 5 জনের, গুরুতর আহত আরও 2 জন। ফরিদপুরের ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সকালে দুর্ঘটনা ঘটে। এদিকে চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা ছেলের মৃত্যু হয়েছে। এছাড়া শরীয়তপুর ও নওগাঁয় সড়কে প্রাণ ঝরল আরও 2 জনের। বিদেশ থেকে ফিরে যাওয়া হলো না স্বজনদের কাছে। চালকের বেপরোয়া গতি আর অসতর্কতায় সড়কে 5 জনের মৃত্যু। স্বজনদের সান্নিধ্য পেতে বুক ভরা স্বপ্ন নিয়ে দীর্ঘদিন পর মঙ্গলবার দেশে ফেরেন প্রবাসী আরিফুল। স্বজনদের সঙ্গে প্রাইভেট কারে করে রওনা হন নিজ জেলা যশোরের উদ্দেশ্যে, কিন্তু ভোরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় প্রাইভেট কারটি। দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন 4 জন। গুরুতর আহত 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে মারা যান আরও 1 জন। মালয়েশিয়ায় 10-11 বছর ছিল, বাড়ি আসছিল, মা বোন এরা আনতে গিয়েছিল। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য দীর্ঘ 11 বছর বিদেশে সে বিদেশ যাপন করছিল। আজকে এই পরিবারে সুখের এবং আনন্দের একটা ঈদের দিন ছিল, কিন্তু সেটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কারণে শোকে পরিণত হয়েছে। চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। বিকেলে ভোলায় 3য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। দুপুরে তোফায়েল আহমেদের মরদেহ বহনকারী হেলিকপ্টার অবতরণ করে ভোলা হেলিপ্যাডে। 2য় জানাজার জন্য নেওয়া হয় সরকারি স্কুল মাঠে। বীর মুক্তিযোদ্ধা হিসেবে গার্ড অব অনারে তোফায়েল আহমেদকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। পরে নিজ এলাকা কোড়ালিয়া গ্রামে 3য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে সমাহিত করা হয় তাকে। বর্ষিয়ানী নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, স্বজন ও রাজনৈতিক অঙ্গনে। অনেকেই ছুটে আসেন শেষ শ্রদ্ধা জানাতে। দেশের বাইরের খবর। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলার তীব্রতা বাড়ানোয় নেতানিয়াহুর উপর ক্ষিপ্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে অকৃতজ্ঞ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি ফোন আলাপে নেতানিয়াহুকে গালিগালাজ করেছেন বলেও দাবি সংবাদ মাধ্যম এক্সিওসের। প্রেসিডেন্টের সাফ কথা, তার কারণেই নাকি জেল খাটা থেকে বেঁচে গেছেন বিবি, অথচ এখন তার কথাই শুনছেন না। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ভেস্তে যাওয়ার উপক্রম হওয়ায় ট্রাম্পের এমন রূপ দেখে আপাতত বৈরুতে হামলা থেকে পিছু হটছে খবর। আইসিসির স্বীকৃতি ছাড়াই বোর্ড পরিচালনা করে আসছেন তামিম ইকবালের অ্যাডহক কমিটি। ঢাকায় এসে জানিয়েছে আইসিসির 2 সদস্য, দাবি আমিনুল ইসলামের আইনজীবীর। আগের বোর্ডের 4 সদস্যের কাছ থেকে জবানবন্দি নিয়েছে সফররত আইসিসির প্রতিনিধিরা। যদিও নির্ধারিত সময়েই বোর্ড নির্বাচন আয়োজনের বিষয়ে আত্মবিশ্বাসী বিসিবির আইনজীবী। 2 জন প্রতিনিধি দল গঠন করে বর্তমানে তারা বাংলাদেশে অবস্থান করছে এবং আমাদের লিগ্যাল টিমের সাথেও আজকে তাদের মিটিং আছে, যেখানে আমরা তাদেরকে জিনিসটা আসলে বুঝিয়ে বলবো
যাতে এটা তারা যে একদম কনফিউজ হয়ে যাচ্ছে, এটা কনফিউজ হওয়ার মতো কোনো কিছু না। বর্তমান যে অ্যাডহক কমিটি লেড বাই আমাদের সাবেক অধিনায়ক স্বনামধন্য ক্রিকেটার তামিম ইকবাল, সেই কমিটিকে এখন পর্যন্ত তারা কোনো ধরনের স্বীকৃতি প্রদান করেনি। সেই সূত্রে বলা যায় যে আমিনুল ইসলাম বুলবুল কর্তৃক যে কমিটিটি গঠিত হয়েছিল আইসিসির কাছে এখন পর্যন্ত ওই কমিটিটি হচ্ছে একটি নির্বাচিত গ্রহণযোগ্য কমিটি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শঙ্কা সত্যি করে ভারতের পুশিন চেষ্টা, যশোরের শার্শা সীমান্তের শূন্যরেখায় আটকা বেশ কয়েকজন। বিজিবি বিএসএফ বৈঠকেও হয়নি সমাধান, টহল জোরদার, পুশিনের বিরুদ্ধে সরকার। একদিনে শেষ হলো রামিসা ধর্ষণ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ, মা বাবা সহ দিলেন 16 জন। অভিযোগ প্রমাণিত বলছে রাষ্ট্রপক্ষ, কাল আসামির আত্মপক্ষ সমর্থন। এবং 8 দিনের পোস্ট অপারেটিভে পরিবেশগত ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। এসি বন্ধ থাকায় অক্সিজেন ঘাটতিতে 6 শিশুর মৃত্যুর ধারণা, কালই প্রতিবেদন জমা। এ ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ইমদাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।